আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের উপর জামাতের যে প্রভাব, এটি এখন ওপেন সিক্রেট। জামাত ডক্টর ইউনূসকে খুব ভালোবাসেন, আর ডক্টর ইউনূসও জামাতকে অস্বাভাবিক ভালোবাসেন। জামাতের যারা লোকজন, তারা চান যে ডক্টর মোহাম্মদ ইউনূস অনন্তকাল ক্ষমতায় থাকুন, একেবারে সৎভাবেই। এবং তারা তো জানে যে নামাজ কালাম পড়েন, ওয়াজ করেন, মাহফিল করেন, জিকির করেন, আজকার করেন, এবং সব জায়গাতে আমার বিশ্বাস যে তারা আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, তো এই মানুষটি ক্ষমতায় থাকুক, অনেক দিন ক্ষমতায় থাকুক। আর এই লোক যদি ক্ষমতায় থাকে তাহলে এই লোকের সহযোগিতায় আমরা এই বাংলাদেশে আপনার শাসন, মানে আল্লাহর শাসন, তারপরে সৎ লোকের শাসন আমরা কায়েম করতে পারবো, কোরআনের আইন আমরা চালু করতে পারবো। এবং এই মানুষটি এত বিশ্ববিখ্যাত মানুষ, তিনি যদি ক্ষমতায় থাকেন, আমাদের সঙ্গে তার যদি একটা সোহবত হয়, দীর্ঘদিন থাকে, এই ভদ্রলোক যদি দাড়ি রাখেন, ওনার মতো মানুষ যদি কোরআন শরীফ পড়েন, মক্কা মদিনা সফর করেন, দিনের পথে তিনি যদি চলেন, তো এটা আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য একটা বিরাট প্রাপ্তি। আল্লাহ সবসময় সেলিব্রিটি লোকরা ইসলামে আসুক, এটা চান। এজন্য সবসময় ইতিহাসের মহাকালে আল্লাহ দিনের পথে সবসময় বিখ্যাত রাজা বাদশাদেরকে আহ্বান করার জন্য তার নবী এবং রাসূলদেরকে তিনি মানে সবসময় যাকে বলা হয় হুকুম দিয়েছেন বা সাজেশন দিয়েছেন। আপনারা জানেন যে ফেরাউন তৎকালীন জমানার ডোনাল্ড ট্রাম্পের বাবা ছিলেন, রামসিস II, খুবই রাগী, খুবই ভালো শাসক, খুবই ন্যায়পরায়ণ শাসক, আবার ক্ষুধাদ্রোহী, সব মিলিয়ে একটা অদ্ভুত চরিত্র। মিশরের কেন, পৃথিবীর ইতিহাসে আমরা যে ফেরাউনকে গালাগালি করি, রামসিস II তার মতো এরকম বৈচিত্র্যময় শাসক আর জন্ম নেননি। স্টিল তাকে মিশরের লোকজন স্মরণ করে অ্যাজ এ ফাদার অব দ্য নেশন। তার জমানাতে মিশর পৃথিবীর বুকে যে ইতিহাস তৈরি করেছিল আর কোনো শাসক পারেনি। তো সেই ফেরাউন নিজেকে আল্লাহ ঘোষণা করে বসলেন। আল্লাহ বললেন যে না, ঠিক না। আল্লাহ তো রাগ করলেন না, তিনি মূসা নবীকে পাঠালেন, তুমি যাও ফেরাউনের সামনে গিয়ে বলো যে এটা ঠিক না, আমি আল্লাহ, আমাকে যেন সে মেনে নেয়। এবং এটা নিয়ে বহু কাহিনী। তাহলে চিন্তা করুন যে আল্লাহর যে দরবার, সেই দরবারে ফেরাউনের প্রবেশ নিষিদ্ধ ছিল না। এবং এখানে শেষ সময়টা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার ভাণ্ডার খুলে রেখেছিলেন যেন ফেরাউন দিনের পথে ফিরে আসে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান জামানাতে তিনি তো ফেরাউন নন, তিনি হামান নন, তিনি একজন সেলিব্রিটি। তো এরকম একজন সেলিব্রিটি মানুষ, তিনি যদি ইসলামে দাখিল হন, মুখে লম্বা দাড়ি রাখেন, এই ৮৬ বছর বয়সে, কি সুন্দর লাগবে। এবং বাংলাদেশে জামাতের রাজনীতি অমর হয়ে যাবে যে জামাতের হাত ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন, এবং তিনি যদি জামাতের আমিরও হতে চান তাহলে জামাতেরও সম্মান বাড়বে, তারও সম্মান বাড়বে। তো এরকম আসলে জামাতের মনোজগতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কী হচ্ছে বা না হচ্ছে, আমার যেটা ধারণা সেটা আমি বললাম। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে দেশে এবং দেশের বাইরে টিকিয়ে রাখা, তাদের পক্ষে প্রচার করা, প্রোপাগান্ডা চালানো, তাদেরকে মহিমান্বিত করার জন্য জামাত এবং জামাতের যে অ্যাক্টিভ সংগঠন শিবির, ইসলামী ছাত্র শিবির, তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। মানে দিন রাত ফেসবুক বলেন, টুইটার বলেন, তাদের এক একজনের হয়তো ১০০-১৫০ আইডি রয়েছে। শিবিরের যে সমস্ত লোক বা জামাতের যে সমস্ত লোক মিডিয়া নিয়ে কাজ করেন, তো প্রায় ১০০-১৫০ আইডি, কারো কারো আরও বেশি আছে। তাদের অনেক এক্সপার্ট টিম আছে, তাদের এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। তো এগুলো দিয়ে তারা করে কি, ইসলাম বিরোধী শক্তি, জামাত বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে তারা জিহাদ করেন। সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাতে ৩টার সময় আপনি ফেসবুকে গেলে আপনি এ সকল জামাত শিবিরের অতন্ত্র প্রহরী যারা ফেসবুকে ইসলাম সেবা করছেন,
তাদেরকে দেখতে পাবেন। এবং তারা যুদ্ধের ময়দানে যেভাবে জিহাদ করে, আবু জেহেলকে যেভাবে মারা হয়েছে, আবু লাহাব যেভাবে মরেছে, ঠিক ওইরকম নিষ্ঠুরতা দিয়ে জামাত এবং শিবির তাদের যারা প্রতিপক্ষ তাদেরকে ফেসবুকে তারা বা ইউটিউবে তারা তাদেরকে সর্বনাশ ঘটায়। কখনো গালি দেয়, কখনো অভিশাপ দেয়, বা আরও অনেক কিছু করে, কখনো থ্রেড দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে গত 10 মাসে জামাতের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, শিবিরের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা পাইকারি হারে রক কাটে, তো ওইরকম আসলে অভিযোগ হাতে গোনা 2-1টা শোনা গেছে। কিন্তু ঢালাওভাবে তারা এত বড় ক্ষমতা পাওয়ার পরেও ওইভাবে আসলে রক কাটেনি। তো এটা আল্লাহ তাদেরকে একটা হেদায়েত দান করেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে বিষয়টি বলছিলাম যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে টিকিয়ে রাখার জন্য ইউনূসের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে জামাত শিবির দেশের ভিতরে বা বাইরে তারা আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার কিংবা ইনকিলাব জিন্দাবাদ এভাবে আওয়াজ তুলেন। এবং ইউনূস সাহেবকে তারা যতটুকু মানুষ হিসেবে উপরে উঠানো যায় ততটুকু তাকে উঠানোর জন্য তারা কিন্তু প্রাণবন্ত চেষ্টা করে যাচ্ছেন। এটা গেল সফটওয়্যারের ক্ষেত্রে, ভার্চুয়াল জগতে। কিন্তু প্র্যাকটিক্যালিও কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জান মাল দিয়ে সহযোগিতা করছেন। এই যে ঢাকা শহরে ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, সেই এনসিপির যে মিটিং হতো বা মিটিং হয়, মিছিল হয়, সব জায়গাতে জামাত এবং শিবির তাদের যারা লোকজন তারা উপস্থিত থেকে তাদেরকে আশ্বাস দেয়, প্রশ্বাস দেয়, নিঃশ্বাস দেয়, তাদেরকে গ্লোরিফাই করে। এই ঋণ ডক্টর মোহাম্মদ ইউনূস কিয়ামতের ময়দানেও তিনি পরিশোধ করতে পারবেন না, জামাত যেটা করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্লোরিফাই করার জন্য, সহযোগিতা করার জন্য তারা তাদের দীর্ঘদিনের বন্ধু বিএনপির সঙ্গে তারা দূরত্ব সৃষ্টি করে ফেলেছে। এমনকি এই বাংলায় যারা সাধারণ আমজনতা, এই বাংলার সাধারণ আমজনতার যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এই বাংলায় সাধারণ মানুষের যে গান কবিতা সব কিছুতে জামাত হাত দিয়েছে। এমনকি আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও তারা কথা বলছে যে একজন হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর, তার একটা গান কি করে হবে। এখানে অনেক নজরুলের গান আছে, ফরুক আহমেদের গান আছে, তারপরে শেষে আরও অনেক ইসলামী যারা স্কলার রয়েছেন, এমনকি আল মাহমুদের কবিতাকে তারা সুর আরোপ করে জাতিসংগীত করার জন্য নানা রকম প্রচারণা তারা চালাচ্ছেন। তো এগুলো হবে কি হবে না এগুলো বলা যায় না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, প্রাণান্ত তারা চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য এই চেষ্টার সব ফলাফলই তো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যারা যখন পলিটিক্স করার চেষ্টা করে, বিশেষ করে বিএনপি আর আওয়ামী লীগ তাকে থ্রেট দেওয়ার যে চেষ্টা করে, সব জায়গাতে ভ্যানগার্ড হিসেবে জামাত এবং শিবিরের যারা লোকজন তারা দাঁড়িয়ে যান। কখনো কথা দ্বারা, কখনো আকার ইঙ্গিত দ্বারা, কখনো আরও যে তাদের লজিস্টিক সাপোর্টগুলো রয়েছে সেগুলো দ্বারা কিন্তু জামাত শিবির ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করে যাচ্ছেন। এবং এইরকম যাকে বলে ক্লোজ পার্টনারশিপ, রাজনীতিতে ক্লোজ পার্টনারশিপ, এটা পিতা পুত্রও করে না। পিতা তার সন্তানের জন্য এরকম করে না, সন্তানও তার পিতার জন্য করে না। তো কাজে এখানে জামাত শিবিরের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বন্ধন, এটা মায়ার বন্ধন, এটা প্রেমের বন্ধন। এই ঋণ কিভাবে শোধ হবে এটা ভবিষ্যতে বলে দেবে। তো আজকে যে কথাটি বলছিলাম যে জামাত শিবির বাংলাদেশের মাটিতে বসে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসও একেবারে জামাত শিবিরের জন্য যা করা দরকার, তার সামনে যদি কেউ কোনো কাগজ নিয়ে যায়, তারপরে বলে স্যার এটা সাইন করেন, এটা জামাতের ব্যাপার, শিবিরের ব্যাপার, এখানে জামাত শিবিরের স্বার্থ আছে, বা এই কাজগুলো করলে জামাত শিবিরের উপকার হবে, তিনি আনন্দিত হন, পুলকিত হন, হাসি মুখে খুশি মনে তিনি সেই জামাত শিবিরের জন্য সেই কাজগুলো করার চেষ্টা করেন। তো এই যে তাদের আঞ্চলিক বা দেশমাতৃকার ভিতর, উইদিন দ্য টেরিটরি যে কোঅপারেশন, এই কোঅপারেশনটা যে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে গেছে তা আমরা দেখতে পেলাম তার সাম্প্রতিক লন্ডন সফরে।
আপনারা জানেন যে লন্ডনে জামাতের একটা বিশাল সংগঠন রয়েছে। অনেক জামাতি নেতা লন্ডনে থাকেন। তাদের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কানেকশন আছে এবং তারা প্রফেশনালি ভেরি সাউন্ড, মানে ব্যবসায়ী হিসেবে সাউন্ড, রাজনীতিবিদ হিসেবে সাউন্ড, উকিল হিসেবে বা ব্যারিস্টার হিসেবে তারা সাউন্ড, যথেষ্ট সুনাম সুখ্যাতি ইংল্যান্ডের মাটিতে তাদের রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা শক্তি রয়েছে এবং এই শক্তিটি তারা কয়েকটি ধারায় বিভক্ত। একে তো জামাত, শিবির, দ্বিতীয়ত আঞ্চলিকতা, যেমন নোয়াখালী, সিলেট। বিশেষ করে সিলেটি যারা ভাই ব্রাদার রয়েছেন তাদের মধ্যে যারা জামাত করেন, এ বন্ধন সিলেটের মধ্যে আঞ্চলিকতার বন্ধন খুব বেশি। তারা এক সিলেটি ভাই আর এক সিলেটি ভাইয়ের জন্য জীবন দিতে পারে। তো এটা হলো এক। আর এটি স্কোয়ার হয়ে যায় যখন দুই সিলেটি ভাই জামাতের সদস্য হয়ে যান। তো তাদের মধ্যে যে বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব অকল্পনীয়। আমরা যারা বাংলাদেশে বিএনপি করি বা আওয়ামী লীগ করি আমরা এই বন্ধন কল্পনাই করতে পারবো না। এটা যাকে বলে এটা ইউনিক। একেবারে কটাকট লেগে গেলে যেরকম অবস্থা হয় তো এরকম লেগে যাওয়ার মতো অবস্থা। জড়োয়া ভাই। তো সেই ইংল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন গেলেন তখন তাকে অপদস্থ করার জন্য আওয়ামী লীগ কী না করলো, খুবই খারাপ কাজ করেছে। অকথ্য ভাষায় গালাগাল করেছে, এগুলো শোনা যায় না। কোথা থেকে একটা ডাস্টবিন এনে তারপর শেষে বলতেছে ডাস্টবিন না ইউনূস, ইউনূস ইউনূস ইউনূস, মানে ডাস্টবিনের চাইতে তারা মানে সরি ডাস্টবিন নেই ইউনূস, ডাস্টবিন ডাস্টবিন, মানে তারা ইউনূসকে চায় না, দরকার হলে তারা ডাস্টবিনকে চায়। এই জিনিসগুলো শোনা যায় বলেন তো। তারপরে তারা ওই তাদের যারা লোকজন আছে তারা বিভিন্ন রকম ডিম থেরাপি, ডিম নিক্ষেপ করার জন্য যে প্ল্যান প্রোগ্রাম করছে এটা আবার তারা আগে প্রচার করেছে। আসলে ওখানে ডিম তারা মারতো না বা মারার মতো তাদের সামর্থ্য আছে কিনা জানি না, নেই, সামর্থ্য নেই। কিন্তু এই প্রচার তারা করে মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে জামাত শিবির নিঃসন্দেহে তাকে রক্ষা করেছেন এবং যাতে কোনো লোক ডিম নিক্ষেপ করতে না পারে এজন্য জামাত শিবিরের ভ্যানগার্ডরা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে হোটেল লবি, এয়ারপোর্ট এবং তিনি যেখানে যেখানে গিয়েছেন তার চারিপাশে একটা প্রাইভেট রক্ষাবহু তৈরি করেছেন। সেই রক্ষাবহু যদি না থাকতো এই লোকটির সর্বনাশ হয়ে যেত। এবং বিদেশের মাটিতে বাঙালিরা খুবই রাগী এবং তারা নিজেদের মধ্যে যখন কোনো একটা বিভেদ বিসংবাদ করে সেটা খুব জঘন্যভাবে করে। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন গিয়েছিলেন তখন বিএনপির লোকজন, বিএনপির ওখানকে যে সভাপতি আছেন আমাদের জনাব মালেক সাহেব, তিনি সহ যে মানে শক্তি দেখিয়েছে এই কল্পনাই করা যায় না। শেখ হাসিনার গদি হারাম করে দিয়েছে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার ওখানে সংগঠন আছে, লোক আছে, জন আছে এবং এটা কন্টেম্পোরারি। বিএনপির যত লোক আছে আওয়ামী লীগের তার চেয়ে কম আছে এটা কেউ বলতে পারবে না। কিন্তু তার সত্ত্বেও শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার এসএসএফ সেখানে ছিল। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যেইভাবে ইংল্যান্ডে গেছেন তার সাথে অনেক শক্তিমত্তা নিয়ে তিনি ইংল্যান্ডে যেতেন। তো সেই অবস্থাতে বিএনপির যারা লোকজন তারা শেখ হাসিনার জীবনকে হারাম করে দিত যেই কয়বারই গিয়েছেন। এবং তিনি যেই কয়বারই ইংল্যান্ড থেকে আসছেন অনেকটা বিধ্বস্ত হয়ে এসে তিনি ইচ্ছামতো তারেক রহমানকে গালাগাল করেছেন, খালেদা জিয়াকে গালাগাল করেছেন। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো এরকম বিএনপির মতো সংগঠন নেই। তো সেখানে আওয়ামী লীগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার তার কোনো উপায় ছিল না। তিনি অনেকটা নাজেহাল হতেন। এবং আপনারা দেখেছেন শেখ হাসিনা লাস্টে যখন ইংল্যান্ডে গেলেন সেখানে বিএনপির লোকজন কী সিন ক্রিয়েট করেছে, তাকে হোটেল থেকে বের হতে দেয়নি এবং তিনি বাধ্য হয়ে তাদেরকে বলেছেন আসেন আপনারা আমার সঙ্গে এসে আলাপ করেন হোটেলের মধ্যে, তবু রাস্তায় এরকম সিন ক্রিয়েট কইরেন না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে এরকম একটা পরিস্থিতি এখন পর্যন্ত পড়েনি। এই ক্রেডিট কার? জামাতের, এই ক্রেডিট শিবিরের। তারা বিভিন্ন পোশাকে, আশাকে, তারপরে সে বিভিন্ন সুরতে, হালে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সঙ্গী সাথীদেরকে এতটা প্রোটেকশন দিয়েছে যে শিবির জামাতের যে সংখ্যাধিক্য এবং ভিড়ের কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন তারা আওয়ামী লীগকে দেখেছেন যে আওয়ামী লীগের মাত্র ২০-২৫ জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হই হল্লা করছে।
আর বাকি তো তাদের লোক, শিবিরের লোক, জামাতের লোক। তো আমি ভাবি মাঝে মধ্যে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী সৌভাগ্য যে এই বয়সে এসে তিনি জামাত শিবিরের মতো এরকম একটা সুসংবদ্ধ দলের যে সহযোগিতা পাচ্ছেন এবং যেভাবে এই দল আনকন্ডিশনালি তাকে সাপোর্ট করছে এবং তার নিরাপত্তার জন্য দেশে বিদেশে, তার সুনাম সুখ্যাতির জন্য দেশে বিদেশে এবং তাকে ক্ষমতায় রাখার জন্য, তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশে বিদেশে যে তৎপরতা চালাচ্ছে, বিশ্বাস করেন এইরকম হামিম আর এই বাংলায় জন্ম নেয়নি। আপনারা তো জানেন হামিম অর্থ কী। হামিম অর্থ হলো এমন বন্ধু, আরবিতে, যেটার বাংলা প্রতিশব্দ নেই। হামিম অর্থ এমন বন্ধু যে তার বন্ধুকে বিপদের মধ্যে ফেলে যায় না। আরব দেশে মানুষের রক্তের মধ্যে এই কালচারটা থাকে যে তারা বিপদের সময় মরুভূমির মধ্যে নিজে মরে যাবে কিন্তু বন্ধুকে বিপদে ফেলে তারা যাবে না। তো এই যে বন্ধুত্ব, এটিকে বলা হয় হামিম। তো বাংলাদেশে এরকম যদি হামিম কেউ থাকে, হামিম মানে একে আজাদের হামিম গ্রুপ না, কিন্তু হামিম মানে জামাতের হামিম। তো জামাত ডক্টর মোহাম্মদ ইউনূসের হামিম রূপে যেভাবে আবির্ভূত হয়েছে, এ দায়, এ দেনা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইহু জীবনে শেষ করতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়গুলো বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে পরিবেশে আছেন বা ওনাকে যেভাবে সাপোর্ট করা হচ্ছে, তো সেই জায়গায় দলগুলো কিভাবে তাকে সাপোর্ট করছে বা ওনার যে সাপোর্টার গ্রুপ বা যারা ওনাকে সমর্থন করে একতরফাভাবে, সেই জায়গায় নিজেকে উনি কিভাবে লাভবান হচ্ছেন উনি, বা কোনো ধরনের বিপদের সংখ্যা থেকে উনি কিন্তু নিরাপদ অবস্থায় আছেন, এগুলো বিভিন্ন ইস্যু নিয়ে উনি কথা বললেন। এবং মিস্টার তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎ, এটির বিষয়ে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু এটি পজিটিভ দিক হিসাবে সবাই দেখছে। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস তার রাষ্ট্রীয় সফর হিসাবে এটি আখ্যায়িত করে সেখানে তিনি পুরস্কার নিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভাবে, এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তিনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন এবং বিভিন্ন ইস্যু নিয়ে দেশেও আলোচনা হচ্ছে। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি পজিটিভ দিক এখন অনেকেই কথা বলছে। তো সেই জায়গায় আমরা অবশ্যই দেখব, অবশ্যই ইন্টার গভর্নমেন্টের যে কোনো সফলতা বাংলাদেশের সফলতা হিসাবে আখ্যায়িত হবে।